নমস্কার বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে আপনাদের সকলকে স্বাগত। দেখুন, একটা কথা আমরা হয়তো সবাই শুনেছি, বুদ্ধির্যস্য বলং তস্য নির্বুদ্ধিস্য কুতো বলম। অর্থাৎ বুদ্ধি যার বল তার, বোকার আর বল কোথায়। তাই শুধু পালোয়ানের মতো চেহারা থাকলেই সবাইকে কাবু করা যায় না, চাই বুদ্ধি। তাই ফড়িংয়ের মতো চেহারা হওয়া সত্ত্বেও কিভাবে একদল পালোয়ান ছেলেদের উপর সর্দারি করে গেল বকু, তা জানতে হলে অবশ্যই শুনতে হবে শিবরাম চক্রবর্তীর লেখা ফাটাফাটি হাসির গল্প জুজু। তাহলে আসুন এখন শুরু করা যাক। এক বাঘের মুল্লুক থেকে আর এক বাঘের মুল্লুকে, হাজারিবাগ থেকে বাগেরহাট। হাজারিবাগে আমার সেজ মামার বাড়ি, তাঁর ইলেকট্রিক্যাল গুডসের কারবার, সেই সঙ্গে ছোটখাটো একটা কারখানাও ছিল তাঁর। সেখানে বিদ্যুতের যন্ত্রপাতি জিনিসপত্র সব মেরামত হতো। মোটরের যন্ত্রটন্ত্র, পাখা টাকা, হিটার মিটার এসব তিনি সারাতে জানতেন। বিদ্যুতের যে কত রকমের কেরামতি তা এক মুখে ব্যক্ত করা যায় না। আমিও কিছু কিছু শিখেছিলাম সেজমার কাছে। একদিন সেজমার মতো ওস্তাদ হব এরকম একটা আশা আমি মনে মনে করেছিলাম। এমন সময়ে বাগেরহাট থেকে মেজমার তলব এলো। আচ্ছা, শিবুকে আমার কাছে পাঠিয়ে দিতে একবার, শুনেছি ওর নাকি শরীরে তেমন উন্নতি হচ্ছে না। ভাবছি যে একবার আমি চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। চিঠি পেয়ে সেজমা বললেন, যা তাহলে তোর ব্যায়ামবীর মেজমার কাছে, চেহারাটা বাগিয়ে তারপর নয় আসিস আবার, কেমন? তখন আমি চেহারা বাগাতে চলে গেলাম বাগেরহাট। আমাকে দেখেই মেজমা বললেন, ও মা, সেরকম লিগলিকি রয়ে গেছিস রে, গায়ে পায়ে একটুও তো গতি লাগেনি, যেন হাওয়ায় উড়ছিস রে, জামাটা খুলতে একবার দেখি। জামা খুলতে আমার দারুণ আপত্তি। চানের সময় যে খুলতে হয় তাতেই যেন আমার মাথা কাটা যায়। জামা পরে চান করতে পারলে যেন বাঁচি। কাউকে গা দেখাতে হলেই তক্ষুনি আমি সেখান থেকে গায়েব। মামার কথাটা আমি গায়ে মাখি না, যেন কানেই যায়নি কথাটা। এমনিভাবে ঢিপ করে একটা প্রণাম ঠুকে নি। আরে হবে হবে, প্রণাম পরে হবে, আগে জামাটা খোল বলি। মেজমা নিজেই আমার কোটের বোতামগুলো খুলতে লাগলেন। আর খোলস খুলতেই আমার খোলতায় বেরিয়ে পড়ল, ও মা, এই চেহারা, গলার কণ্ঠা বেরো না। উৎকণ্ঠায় আতকে ওঠেন মেজমা। হাড় পাঁজরা যে গোনা যাচ্ছে রে সব, দেখি কহা না। 1, 2, 3, 4। আঙুল ঠুকে ঠুকে মেজমা আমার পাঁজরার অগণ্য হাড় গণনা করেন। আচ্ছা ঠিক আছে, এতেই হবে। এই তোকে আমি বাগেশ্রী বানিয়ে দেব। একবার যখন বাগে পেয়েছি দেখিস। ও মেজমা, আমার উপর তোমার তো রাগ কিসে? আমি ভয়ে ভয়ে বললাম। কেন, রাগে কথাটা আবার কি হলো? বললে যে আমায় বাগেশ্রী বানাবে। বাগেশ্রী তো এটা রাগ রাগেনি। আমার গাইয়ের ছোটমার কাছ থেকে এই খবরটা আমার জানা ছিল। আহা হা, সে বাগেশ্রী নয়, এ হচ্ছে আলাদা। বাগেশ্রী মানে বাগেরহাটের শ্রী, ওরফে বাগেশ্রী। আমাদের বাগেরহাটে ফি বছর সুঠাম চেহারার প্রতিযোগিতায় যার দেহ সবচেয়ে সুগঠিত সুন্দর বলে গণ্য হয়, সেই ওই খেতাবটা পায়। আসছে বছরের বাগেশ্রী হচ্ছিস তুই। আচ্ছা চল, এবার আমার ব্যায়ামগারটা একবার দেখবি চল। বলেই তিনি খুব উৎসাহ করে আমার পিঠে একটা চাপ্পড় মারলেন। তার স্নেহের সেই চাপড়ানিতেই আমি তো 3 হাত ছিটকে গেলাম। এগিয়ে গেলাম অনেকটা ব্যায়ামাগারের দিকেই। সেখানে গিয়ে দেখি, ও বাবা, সেসব ইলাহি ব্যাপার। ছেলেরা তাল ঠুকছে, কুস্তি লড়ছে, ডন বৈঠক ভাঁজছে, ধুলো মাটি মেখে সব কিম্ভূত কিমাকার। মুগুর ডাম্বেল বারবেলে সব ছড়াছড়ি।
তারই একধারে একটা বৈদ্যুতিক ওজন যন্ত্র রয়েছে। যন্ত্রটা আমার খুব পরিচিত। আমার সেজমাকে এমন যন্ত্র আমি সারাতে দেখেছি। আয় তো, তোর ওজনটা একবার নিয়ে নি। যন্ত্রটার দিকে মেজো আমায় আহ্বান করলেন। মেজমা, আজ নয়, তোমার এখানে খেয়ে দিয়ে একটু ব্যায়াম ট্যায়াম করে ওজনটা বাড়ুক, তারপর। আমি বললাম, আরে ছেলেদের শরীরগুলো দেখছিস? আঙুল দিয়ে দেখালেন মেজমা। এসব এখানে ব্যায়াম করে করে এমনি হয়েছে, আরো হবে, ভালো করে চেয়ে দেখ না। না দেখে উপায় নেই, না চাইতেই দেখা দেয় এমন সব চেহারা। তারস্বরে নিজেদের ব্যায়াম বার্তা ঘোষণা করছে যেন। প্রত্যেকেরই দেহ বেশ সুগঠিত, তারই মধ্যে একজনের বয়সে আমার চাইতে তেমন বড় হবে না হয়তো, কিন্তু চেহারায় আমার 3 গুণ পেল্লাই চেহারার বলা যায়। নামেও প্রায় তার কাছাকাছি। মামার এক ডাকি জানা গেল, পেল্লাদ, এদিকে এসো। মামা তাকে ডাক দিলেন। পেল্লাদ এগিয়ে এলো। দাও তো, একে একটু দেখিয়ে দাও, বললেন মেজো মামা। শুনি তো আমার পিলে চমকে যায়, কিন্তু না, আমাকে নয়, সে নিজেকেই দেখাতে লাগলো। সারা দেহটাকে ভেঙে চুড়ে দুমড়ে মুচড়ে বেঁকে এমন ভাবে সে দাঁড়ালো যে হ্যাঁ, দেখবার মতোই বটে। গায়ের পায়ের মাংসপেশিগুলো ফুলে ফেঁপে উঠল সব। ইয়া হলো তার বুকের ছাতি। গলার কাছটা যেন দলা পাকানো, হ্যাঁসা হাতের কবজি। বর দেখানোর মতন হাতটা দুমড়েছে, আর তাইতেই তার বাহুর কাছটা 3 ডবল হয়ে এমনটা হয়েছে যে ভাষায় তার বর্ণনাই করা যায় না। এই দেখো, এই হচ্ছে আমাদের বাগেশ্রী। আগামী নয়, আসন্ন এবছরের পাল্লায় একই আমরা নামাবো, মেজমা জানালেন। আর আসছে বছরের, মানে আমাদের আগামী বাগেশ্রী হচ্ছিস তুই। কথাটা কানে যেতেই পেল্লাদ এমন রোষ কষায়িত নেত্রে আমার দিকে তাকালো যে তা আমি জীবনে কখনো ভুলতে পারবো না। পেল্লাদের চেহারায় যেন জল্লাদের রূপ দেখতে পেলাম। এবছরে বাঘের শ্রী সারা দেহ তো ফুটেছিলই, এবার যেন তার চোখের থেকেও বাঘের শ্রী ফেটে পড়তে লাগলো। বাঘের মতন হিংস্র দৃষ্টি দিয়ে সে দেখতে লাগলো আমায়। পেল্লাদ এবং তোমরা সকলেই শোনো, গলা খাঁকারি দিয়ে ঘোষণা করলেন মেজমামা। আজ থেকে এ, মানে শিবু, মানে আমার ভাগ্নে, এই হবে তোমাদের সর্দার। একে তোমরা সবাই শিবুদা বলে রাখবে, ওরফে রামদাও বলতে পারো, যার যা খুশি। আর একে তোমরা আমার মতোই সবাই মেনে চলবে, এবং এ যা বলবে মন দিয়ে সবাই তাই পালন করবে, বুঝলে? এইভাবে বুঝিয়ে দিয়ে মেজমা তো ব্যায়ামাগার থেকে চলে গেলেন। আর মেজমা সরে যেতেই পেল্লাদ সবার আগে ফোঁস করে উঠল, হ্যাঁ, ওই রাম ফড়িংকে আমরা রামদা বলবো? ও তো এক ফোঁই উড়ে যাবে আমার। তখন একটা বাচ্চা ছেলে জিজ্ঞেস করলো, আচ্ছা পেল্লাদদা, যদি আমরা ফড়িংদা বলে ডাকি? তা ডাকতে পারিস ইচ্ছে করলে, আমি ডাকবো ফড়িং বলে, শুদ্ধ ফড়িং, ও দাদা ফাদা বলতে পারবো না। ফরফর করে পেল্লাদ, আর ওই ফড়িংটা যদি আমার কাছে সর্দারি ফলাতে আসে, তাহলে এক গাঁটটাই, না, গাঁটটা নয়, আমার এই আঙুলের এক টোকাই উড়িয়ে দেবো তোমায়, বুঝেছো রাম ফড়িং? বলেই পেল্লাদ আকাশের গায়ে একটা টোকা মারল। আর পেল্লাদের কাণ্ড দেখে ছেলেরা সব হো হো করে হেসে উঠল। হাসলো পেল্লাদও, চি করি হাসলো সে এক অট্ট হাসি। পেল্লাদে আহ্লাদ দেখে আমি যেন বাঁচি নে। কিন্তু মরণ বাঁচন সমস্যাটা দেখা দিল তার পরের দিন। মামা সকাল উঠে বললেন, কাল ছেলেদের আমি সব বলে রেখেছি আজ সকালে এসে ব্যায়ামাগারে মাঠের ঘাসগুলো ছাঁটাই করতে। যাও, গিয়ে দেখো তো কদ্দূর এগোলো। তুমি যখন ওদের সর্দার, তখন তোমাকেই তো সব তদারক করতে হবে। কাজটা করি না আগে ওদের দিয়ে। গিয়ে দেখি পেল্লাদকে নিয়ে জটলা পাকিয়ে মাঠে বসে ছেলেরা সব আড্ডা মারছে। আমি বললাম, এ কি, ঘাসের একটা ডগাও তো তোমরা ছাঁটুনি দেখছি, গল্প করছো সবাই বসে, এদিকে এতটা বেলা গড়িয়ে গেল, নাও নাও নাও, চটপট ওঠো, গা হাত লাগাও সব।
তখন পেল্লাদ গর্জে উঠে বলল, যদি না লাগায় তো তুমি কি করতে পারো শুনি? তাহলে আমাকে তার ব্যবস্থা করতে হবে। ভারী গলায় আমি ছাড়লাম, তা কি ব্যবস্থা করবে শুনি? আমি আমি মানে মানে বলে আমি ঢোক গিললাম। তাতে আমার মানের যে খুব হানি হলো বুঝতে পারলাম বেশ। না, আমি বলছিলাম কি, আমতা আমতা করে বললাম, বৃথা আলস্যে কালাতিপাত না করে তোমরা নিজ নিজ কর্তব্য কর্মে লিপ্ত হও ভ্রাতৃবৃন্দ, এই কথাই আমি বলছিলাম। সাধু উদ্দেশ্যে প্রণোদিত হয়েই আমার বলা, এইটা জানাবার জন্যই সাধু ভাষার ব্যবহার করতে হলো। যদি না লিপ্ত হই, ক্ষিপ্ত কণ্ঠে বলল পেল্লাদ। মার মূর্তি ধরে আমার সামনে খাড়া হলো সে। তাহলে তাহলে কি তুমি আমায় মারবে নাকি? না না না, সে কথাই আমি বলেছি। তোমার মতন ছেলে কি আমি কোনো মারতে পারি? হাত তুলতে পারি তোমার গায়ে? যথাসাধ্য আত্মমর্যাদা বজায় রেখে বলি, তবে আমি বলছি কি, তোমরা যদি চটপট ঘাস ছাঁটতে না লাগো, তাহলে কিন্তু ভীষণ প্যাঁচে পড়বে। কিসের প্যাঁচ? প্যাঁচার মতন মুখ করে সে শুধায়। হ্যাঁ, জুজুৎসুর এমন প্যাঁচ কষে দেব যে 1 মিনিটের মধ্যে হাড়গোড় ভাঙা হয়ে যাবে তুমি। জুজুৎসু? আমার কথায় যেন একটু থ হয়ে গেল পেল্লাদ। সে আবার কি? কেন, জুজুৎসুর নাম কখনো শোনোনি? এক রকমের জাপানি কসরত। 100 গুণ গায়ের জোর বেশি এমন একটা পালোয়ানকে এক রত্তে একটা জাপানি ছেলে শুধু 2টো আঙুলের কায়দায় এক্কেবারে ঘায়াল করে দিতে পারে। এসব শোনোনি? পেল্লাদ একটা সাগরে মাথা নেড়ে জানালো, সে এমন কথাটা শুনেছে বটে। তুমি জুজুৎসু জানো? জিজ্ঞেস করলো পেল্লাদ সন্দিগ্ধ কণ্ঠে। জানি কিনা টের পাবে এই দণ্ডেই, কিন্তু ভগবান না করুন যেন আমায় তা জানাতে না হয়। এর আগে একটা গুন্ডা ছুরি নিয়ে আমায় তাড়া করেছিল, তাকে আমি ওই প্যাঁচে ফেলেছিলাম। হ্যাঁ, বেচারাকে পাক্কা 6 মাস হাসপাতালে কাটাতে হলো। মারা যেতে যেতে কোনো রকমে বেঁচে গেল আর কি। তবে রে বেটা রামফড়িং, তুই আমাকে জুজুৎসুর প্যাঁচে ফেলবি? এই না বলে পেল্লাদ এক লাফে এগিয়ে এসে আমার ঘাড় ধরল। ঘাড়ের কাছটা কোটের কলার ধরে আমাকে উঁচু করে তুলল আকাশে। আমার পাশটা তো আগে দেখ, তোকে তুলে এসে এক আছাড় মারবো যে, বলেই সে কৃত্তিবাসী রামায়ণের থেকে সুর করে আওড়ালো, ভাঙিবে মাথার খুলি চূর্ণ হবে হাড়। তখন আমার অবস্থা ত্রিশঙ্কুর মতো। ত্রিশূন্যে উঠে আমি হাত পা ছুটতে লাগলাম। দেখো, ভালো ভালো হচ্ছে না কিন্তু, এমনি ভাবে আমাকে ঘাড় ধরে তোলা। আমি আঙুলে কায়দা দেখাতে পারছি না কিনা। যদি একবার তোমায় আমার আঙুলের নাগালে পাই, তো দেখবে তখন মজাটা। তবে রে, তুই আমায় মজা দেখাবি? বটে রে বেটা রামফড়িং, বলেই সে আমাকে মাটিতে নামিয়ে দিল। তার আগে এক ঘুষিতে তোর মাথাটা আমি চ্যাপ্টা করে দেব, বসিয়ে দেবো তোর গলার ভেতর, কোটের কলারের তলায়, ঘাড়টার সব সমেত। ওই কন্দকাটার মতোই তখন ঘুরে বেড়াবি তুই। দেখো, তোমাকে আমি কিন্তু সাবধান করে দিচ্ছি পেল্লাদ। আমার গলা ঘড়ঘড় করে। ফের যদি তুমি আমাকে এরকম বেকায়দায় ফেলো, আর এরকম যদি বেয়াদবি করো, হয়তো তোমাকে পরজন্মে গিয়ে কিন্তু পস্তাতে হবে। ভালো কথাই বলছি, খুব বেঁচে গেলে এই যাত্রায়। পেল্লাদ বলতে কি এবার একটু ভ্যাবাচাকা খেয়েছে। আমি বেশ ভড়কে যাবো ভেবেছিল, কিন্তু এততেও আমার মুখ সাপাট দেখে ও যেন একটু ঘাবড়ে গেল। দাঁড়া তো, এবার তোকে ঠ্যাং ধরে তুলবো আকাশে, বলেই এগিয়ে এসে সে খাড়া হলেও আমার শ্রীচরণ ধারণ করার তার কোনো তাড়া দেখা গেল না। অদূরে দাঁড়িয়ে সে আমায় লক্ষ্য করতে লাগলো। তারপর একটু নরম হয়ে বলল, না, আগে তুমি আমায় একঘা মারো। আমি আইন বাঁচিয়ে চলতে চাই, তারপরে আমি তোমায় ধরে তুলোধনা করে দিচ্ছি। তখন আমি বলতে পারবো যে আগে আমার গায়ে তুমি হাত তুলেছিলে। মারো, মারো আমায়, আগে আগে মারো। এই বলে সে বুক চিতে দাঁড়ালো আমার সামনে। না না, আমি তোমার গায়ে হাত দেব না। ভদ্রলোকে কি মারামারি করে? ভদ্র বালকেরও সেটা কর্তব্য নয়। কেন, মারামারি করা ছাড়া কি গায়ের জোরে পরীক্ষা হয় না? আচ্ছা, ঠিক করে বলো তো, আমি সর্দার হওয়াতে তোমার খুব রাগ হয়েছে আমার উপর, তাই না? ঠিক তাই।
সে মেনে নিল। ইচ্ছে করছে তোমায় আস্ত চিবিয়ে খাই, কিন্তু আমি কি করব? আমি তো নিজের থেকে আর সর্দার হতে চাইনি, মামা করেছে। তা আমি কি করব বলো? বেশ, আমাদের মধ্যে কার গায়ের জোর বেশি তা পরীক্ষা হয়ে যাক। যার বেশি জোর সেই সর্দার হবে, তাকে আমরা সবাই সর্দার বলে মানব, কেমন? তখন তার কথা সবাইকে মেনে চলতে হবে। এতে তোমার তো কোনো আপত্তি নেই? রাজি? হ্যাঁ, রাজি, সাই দিলে পেল্লাত। তখন ছেলেরাও সবাই বেশ সোচ্চার উৎসাহ দেখালো। আচ্ছা বেশ, ওই যে বারবেলটা পড়ে আছে ওখানে, এই ওজনদারির উপরে, অদূরে দাঁড় করা বৈদ্যুতিক ওজনদারিটা পাটাতনে একটা 15 লোহার বারবেল পড়েছিল। সেদিকে আঙুল দেখিয়ে বললাম, ওই বারবেলটা যে মাথার উপর তুলতে পারবে, হ্যাঁ, ওই বারবেল তো আমি দুবেলা ভাঁজি। কথার মাঝখানে সে বাধা দিল। মাথার উপর রোজ ঘোরায় দুবেলা, বুঝেছ হে? আচ্ছা বেশ, তো তুলেই দেখাও না একবার, পরীক্ষাটা হয়ে যাক সবার সামনে। আমি বললাম, বেশ, তুমি আগে তোলো তো দেখি, তোমার জোরটা আগে দেখা যাক একবার। তোলো, তোলো দেখি। তখন ছেলেরা সবাই বলতে লাগলো, ও রামদা, তোলো না, তুমি তোলো, তুমি আগে তোলো। এত তোলো তোলো শুনে তুলাদণ্ডের ওপর থেকে বারবেলটাকে তুললাম, এবং বলতে কি, তুলতে গিয়ে বেশ বেগ পেলাম। দুহাতে ধরে অতি কষ্টে হাঁটুর উপরে তুললাম, তারপর আস্তে আস্তে কাঁধ বরাবর, শেষে প্রাণান্ত এক পরিশ্রমে মাথার উপর খাড়া করলাম ওটাকে। এইবার তোমার পালা। বারবেলটাকে নামিয়ে রেখে আমি দেয়ালে গিয়ে ঠেসান দিয়ে হাঁপ ছাড়তে লাগলাম। উফ, বাপরে বাপ! পেল্লা দেশে ওই বারবেলটাকে পাকড়ালো। এক ঝটকায় তুলে ফেলছি, দেখো না। এই, তোরা সবাই চেয়ে দেখ। বলি, বারবেলটাকে ধরে এক ঝটকা মারতে গেল সে। আর মারতে গিয়ে কি আশ্চর্য, পটকালো সে আপনাকেই, উল্টে পড়লো মেঝের উপরে। আসলে হাত পিছলে গেল কিনা। বলি, গায়ের ধুলো ঝেড়ে উঠে দাঁড়ালো পেল্লাদ। মাটিতে হাত ঘষে নিয়ে লাগতে গেল আবার, কিন্তু তার ওই লাগাই সার, একটুও বাগাতে পারলো না ওটাকে। 1 ইঞ্চিও নড়াতে পারলো না বারবেলটা। আমি ঠায় দেওয়ালে ঠেস দিয়ে মৃদুমধুর হাসতে লাগলাম ওর দিকে তাকিয়ে তাকিয়ে। ওর বাহুর পেশি ডবল হয়ে উঠল। আবার দেখা গেল ওর বাহুর সেই বাহুল্য, বুক ফুলে উঠল 1.5 গুণ। হাঁপড়ের মতো নিঃশ্বাস পড়তে লাগলো ওর। এত হাঁপিয়েও এক চুলও তুলতে পারলো না বারবেলটাকে। যাও, এবার সব কাজে গিয়ে মন দাও, আমি তখন বললাম। যাও যাও, সাফ করে ফেলো মাঠটা। মাঠ পরিষ্কার না হলে আমাদের বার্ষিক উৎসব হবে কি করে? এবছরের সভা তো ওইখানেই বসবে। বাগেরহাটের লোকেরা সবাই দেখতে আসবে, আর সেই সবাই তুমি তো আর বাঘেশ্রী হবে পেল্লাদ। আমরা সবাই হাততালি দেবো তোমায়। তোমার গরজি তো সবার চেয়ে বেশি হওয়া উচিত ভাই, বলে আমি উৎসাহ ভরে ওর পিঠ চাপড়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ রামদা, ঠিকই বলেছ, বলে সদল বলে নতমস্তক এসে চলে গেল। সর্দার বলে সে আমায় মনে মনে মেনে নিল। তারপর পেল্লাদের সঙ্গে আমার খুব ভাব হয়ে গেল। সে আমার বিশেষ ভক্তও হয়ে গেল একজন। সেদিন সন্ধ্যাতেই সে এসে আমায় শুধালো, আচ্ছা এই তো আমি এইমাত্র এই বারবেলটা ভেজে এলাম, তাহলে সকালে আমি তুলতে পারলাম না কেন বলো তো? বলুন রামদা, তুমি কি আমায় কোনো জুজুৎসু করে দিয়েছিলে নাকি? বারে, আমি তোমায় ছুঁতে গেলাম কখন? আমি প্রতিবাদ করি, না ছুঁয়ে কি কাউকে কখনো জুত করা যায়? জুজুৎসুও করা যায় না। তাহলে বুঝি ওই বারবেলটাকেই, ওটা তুমি আগেই ছুঁয়েছিলে, বেশ জুত করেই তুলেছিলে আমার আগে। হ্যাঁ, তা বলতে পারো বটে, বলে আমি ঘাড় নাড়ি। যে ঘাড় ওটার উত্তোলনে তখন থেকেই টনটন করছিল আমার। তাই তুমি জানতে যে জুজুৎসুর প্যাঁচ কষে দিয়েছ ওটাকে, কিছুতেই আমি আর তুলতে পারবো না। তাই তুমি দেয়ালে হেলান দিয়ে মুচকে মুচকে হাসছিলে অমনি করে, আমি সব লক্ষ্য করেছিলাম। যে রহস্য বাল্যকালে পেল্লাদের কাছে আমি ব্যক্ত করতে পারিনি, আজ সেটা ফাঁস করবার আমার কোনো বাধা নেই। হাজারীবাগের মামার কাছ থেকে আসবার সময় আমি একটা বিদ্যুৎ চুম্বক বাগিয়ে আনি, আর সেদিন সকালে বাগেরহাটের মাতুল সাক্ষাতের আগে
সেটাকে বৈদ্যুতিক ওজন যন্ত্রটা পাটাতন তুলে তার মধ্যে লুকিয়ে রেখেছিলাম। তারপরে পেল্লাদ বারবেলটা তুলবার সময় যখন আমি দেয়ালে ঠেস দিয়ে মৃদুমধুর হাসছিলাম, তখন আমার পিঠের ঠিক পেছনে যে ইলেকট্রিক সুইচটা ছিল, আমি সেটাকে চেপে ধরেছিলাম। ফলে ওজন যন্ত্রের সঙ্গে সংলগ্ন তারের ভেতর দিয়ে বিদ্যুৎ প্রবাহের ফলে উপজাত বৈদ্যুৎ চুম্বক বারবেলটাকে আঁকড়ে ধরে রেখেছিল। ওটাকে তুলতে হলে গোটা ওজন যন্ত্র সমেত তুলতে হতো পেল্লাদকে। আমার বৈদ্যুতিক মামার দৌলতে এটা আমার জানা ছিল। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।